বাবান ঠাকুর প্রণাম করছে বাড়ি থেকে বেরিয়ে। সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি চিত্রা বলছি। আজকে বাবানকে নিয়ে শুরু করলাম সকালটা। বাবানকে এখন স্কুল গাড়িতে তুলে আমরা টুকটাক কিছু বাজার করে বাড়ি ফিরব। চলো দেখতে থাকো। বাবান এই আজকে 3 দিন পর স্কুল খুললো, আজকে স্কুল যাচ্ছে। আবার কালকে ছুটি, আবার থার্সডেতে যাবে, সেদিন ওদের পার্টি আছে স্কুলে। তারপর ফ্রাইডে থেকে একদম ছুটি পড়ে যাবে, একদম রেজাল্ট বেরোবে। আবার সাউথ পয়েন্টে এরকমই, ওরা এক্সামের পর প্রায় 20 দিন 22 দিন ওদের ছুটি থাকে। আমার 2 মেয়েও যখন পড়েছে তখন আমরা এই সময়ই ঘুরতে যেতাম। এই সময় বছরে একবার যেতাম হচ্ছে বড় দূরে কোথাও, এই অ্যানুয়াল এক্সামের পর। আর একবার যেতাম উইন্টার রেসেসে, তখন 7 দিনের ছুটি থাকতো, কাছাকাছি গোপালপুর, পুরী, এই সব কোথাও যেতাম। এই যখন দুজনের দুরকম পড়া আরম্ভ হলো, একবার একজনের কলেজ একজনের স্কুল, সেটাই চেঞ্জ হয়ে গেল। এই মনে হয় বাবানের এখন স্কুল দেখলেই আমার আমার 2 মেয়ের কথা মনে পড়ে যায়। আজ 8 দিন হয়ে গেল। দেখো, প্রথম 3-4 দিন খুব ভালো কাজ হয়েছে, কাজের সেরকম একটা প্রোগ্রেস হচ্ছে না। দেখো, কমপ্লিট হয়নি এখন এই ইনসাইডটাই। কি বলবে বলো? এদিকে আমাদেরও একটু ব্যস্ততা আছে। আমরা আবার 6 মার্চ হরিদ্বার যাব। তার আগে কাজ না শেষ করলে বাড়িতে এইসব ভাড়া টাড়া বাঁধা, মেয়ে থাকবে। যদিও আমার বড় মেয়ে আছে, 2 বোনে দেখে, কিন্তু তাও কাজ আমরা থাকবো না, কাজ চলবে, সেটা তো হবে না, না? সেই জন্য বারবার ওদের বলা হয়েছে যে একটু চটপট করে কাজটা সারো। কি বলবে বলো? প্রথম 3 দিন 4 দিন খুব ভালো কাজ করেছে, জানো না? এখন একজন আসছে, 2 জন আসছে না, 2 জন আসছে, 1 জন আসছে না, মানে ম্যান পাওয়ারটাও কম হচ্ছে। মনটাই খারাপ হয়ে যায়, জানো না? ওপরে এসে একটু জল টল দেবো, এই কাজের নমুনা দেখলেই আমার রাগ হয়ে যায়। আগের দিন তো এইটুকু পর্যন্ত হওয়া অর্ধেক ছিল, ওইটুকুই জাস্ট হয়েছে। আর পরিষ্কারও ছাদটাকে পুরো খালি করে দেওয়ার কথা ছিল, কমপ্লিট ওপরটা ইনসাইডটা হয়ে গেলে, সেটাও খালি করেনি। কি অবস্থা দেখো! এই জন্য না আজকাল সবাই ফ্ল্যাটই কেনে। কে এইসব ঝামেলা পোয়াবে বলো তো? এই মিস্ত্রি টিস্ত্রিদের ঝামেলা, এদের সঙ্গে থাকা, ঘর বাড়ি নোংরা হওয়া, খুব বিচ্ছিরি, জানো না? যাই হোক, আর কি করব, এদের সঙ্গে এখন আরম্ভ করে দিয়েছি, হই হই করে তো লাভ নেই। চলো এবার একটুখানি জল দিই, বালতি ভরা আছে দুটোই, একটু জল দিয়ে তারপরে নিচে নেমে রান্নাঘরে ঢুকি। মর্নিং ওয়াক থেকে ফিরে ছাদে গিয়ে আজকে আমার মেজাজটা একটু গরম হয়ে গেছে। কিচ্ছু কাজ প্রোগ্রেস হয়নি গো 8 দিনে। প্রথম 2-3 দিন খুব ভালো কাজ করেছে। তো যাই হোক, রান্না তো করতেই হবে। মাথা গরম করে এবার রান্নাঘরে ঢুকেছি। আজকে আমি তোমাদের করে দেখাবো হচ্ছে অমলেটের কারি। ডিম দিয়ে অমলেট করবো, অমলেট করে কারি করব। কি করি এই ভাবলাম আজকে এটাই করে দেখাই। এই সর্ষের তেল দিয়েই অমলেটটা করছি। এটা গরম হোক তেলটা, আমি যতক্ষণ ডিমগুলো ফাটিয়ে নিই। এবার ডিমগুলো ফাটিয়ে নিই। এই অমলেটের ঝোলটা কি বলো তো, খেতে খুব ভালো লাগে। ওই ডিম কষাটাও ভালো লাগে, অমলেটের ঝোলটা একটু অন্যরকম হলো আর কি। এই এক এক দিন এক এক রকম ভাবে। একটু নুন দিলাম, একটু হলুদ দেব, আর আমি অমলেটের ঝোলে না একটু পেঁয়াজ দিই, জানো তো?
পেঁয়াজটা দিলে মুখে পড়লে অমলেটের সঙ্গে ভালো লাগে, এই জন্য একটু পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, দিয়ে ফাটিয়ে এবার অমলেটটা করি। এই মিস্ত্রিদের কথা কি বলে, এদের সঙ্গে কাজ করানো মানে মেজাজ গরম হবেই। চলো এবার ডিমটা ঢেলে দিই। এই অমলেটের ঝোলটা আমার ছোটো মেয়েও খুব ভালোবাসে, আর একটু নতুনত্বও হলো। ওই ভাবলাম যে তাহলে আজকে অমলেট করে ঝোলই করি, আর তোমাদেরও দেখাই আমি কিভাবে করি। যদিও রোজকার রান্না, তাও আমি কিভাবে করি সেটা দেখাই। চলো দেখতে থাকো। অমলেটটা হয়ে গেছে, এবার পিস পিস করে নিলাম। পিস পিস করে নিলে কি বলো তো সুবিধা, আমার হাত লাগাতে হয় না। আর অমলেটের ঝোলটা যখন করবে অমলেটটা একটু কড়া করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগে না। এবার অমলেটগুলো নামিয়ে দেবো। অমলেটের একটা সুন্দর গন্ধ বেরোয় না, দারুণ লাগে শুনতে। অমলেটের এগুলো সব নামিয়ে নিলাম, এবার আরেকটা অমলেট করে নেব। আবার তেল দিয়ে একে একে পরের অমলেটটাও সব ভেজে তুলে নিলাম। দেখো সব অমলেট ভাজা হয়ে গেল। অমলেটটা সবসময় একটু কড়া করে ভাজতে হয় অমলেটের ঝোল করতে হলে। এবার কড়াই বসাবো, বসিয়ে ঝোলটা করবো। এই কড়াইয়ে ঝোলটা করবো। এবার সরষের তেল দেবো, হয়ে গেছে। এবার কড়াইয়ে দেব গরম মশলা। অমলেটটা না ফ্ল্যাট ইয়েতে না করলে না ভালো হয় না, এই জন্য অমলেটের জন্য ওই ট্রেটা বের করে নিই। গরম মশলাগুলো একটু ভাজা একটু গরম গরম হবে, তেলের সঙ্গে গন্ধটা মিশবে, তারপরে আলু দিয়ে দেবো। আজকে আলু দিয়ে করব, আলুটা ভাজা ভাজা করবো। একটু ভাজা ভাজা নুন দেব, আলুটা একটু ভাজা ভাজা হবে, তারপরে পেঁয়াজ দেবো, মশলা দেবো। আলুটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। গ্যাসটা সিম করে দেবো। আলু ভাজা বসিয়ে আমি বাইরে গেছিলাম একটু, দেখি এসে একদম ভাজা ভাজা হয়ে গেছে। দেখো তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। মাথাটা একটু গরম আছে মিস্ত্রিদের ওপর, জানি না যাবো এক জায়গায়, তার আগে যদি কাজটা কমপ্লিট করে না যাই কিরম লাগে বলো তো দেখি। 6ই মার্চ আমাদের হরিদ্বার যাওয়ার, উপাসনায় টিকিট কাটা। তার আগে ভাবলাম কাজটা কমপ্লিট করে, আর কোনো কাজ তো আমি করাবোই না, আমি না থাকলে কাজ করাবোই না, আমরা না থাকলে কাজ করাবোই না, কিন্তু তাও কাজটা কমপ্লিট হয়ে গেলে একটা ভালো লাগতো। কি বলবো, মিস্ত্রিদের চক্কর করে করে তো অভ্যস্ত, জানো না। বাড়ির কাজ তো আর একটু করিনি, অনেক। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে হতে তার মধ্যে রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। খুব বেশি দেবো না, যা ছিল তাই দিয়ে দেবো। এবার গ্যাসটা বাড়িয়ে দিই, গ্যাসটা যে কমিয়েছি ভুলে গেছি।
এক রান্না করতে করতে জানো না চতুর্দিকে চলতে থাকে ঝামেলা। আর এই ঝুম্পা যতক্ষণ না যায় ততক্ষণ তো আমার এই ভোর 4:45টায় শুরু হয়, সকাল 11টা পর্যন্ত, 10:30 পৌনে 11টা পর্যন্ত আমার চলে। ঝুম্পা যায়, তারপরে আমার একটা ধাপ কমপ্লিট, নিশ্চিন্ত। নাহলে ঝুম্পাও ঝাড় দিতে থাকে, মুছতে থাকে, আমিও পরিষ্কার করতে থাকি। বাতি আর কি বলতে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই কাচের যে বাটিটায় আমার রসুন আদা পেস্ট থাকে সেটা ধুয়ে জল দিয়ে দেবো। আর ঝোল খুব একটা দেবো না, এটাই দেখি আলু টালু যদি সিদ্ধ হয়ে যায় এর মধ্যে কষাতে কষাতে, তাহলে এই আর একটু হয়তো জল দিতে হতে পারে। এবার একটু ঢেকে দেবো হোক। এবার আলুগুলো একটু ভাজা তো হয়েই গেছে, সিদ্ধ হতে আর কতক্ষণ লাগবে, একটু মাখো মাখো হোক, তারপরে অমলেটগুলো ছেড়ে উঠেছে। এবার একটু ঢেকে দেবো। আমি না ঢেকে রান্না করতে খুব ভালোবাসি, ঢেকে আর সিম করে। একটু টাইম লাগে কিন্তু রান্নাগুলো খুব সুন্দর হয়, জানো তো, সুসিদ্ধ হয়, খুব মোলায়েম নরম। মানে যদি ফুল ফ্লেমে করো না একটা কিরম কটা কটা সিদ্ধ এরকম থাকে, আর তুমি যদি ঢেকে সিম করে করো ওটা একটা খুব সফট খেতে হয়, জানো তো। এটা আমি মানে যবে থেকে রান্না করা শুরু করেছি এই জিনিসটা আমি সবসময় করি, ঢেকে ঢেকে সিম করে। এবার ঢেকে দিই, ঢেকে একটু গ্যাসটা সিম করে দেবো। এবার কিছুক্ষণ বাদে এসে আবার দেখে তোমাদের দেখাচ্ছি। এখন ঢাকাটা তুলে দেখি কীরকম হলো। বাহ, একদম কষা কষা হয়ে গেছে। গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু ঝোল দিতে হবে, জানো তো, আলুও সিদ্ধ হয়ে গেছে, একটু ঝোল দিতে হবে। দিয়ে অমলেটগুলো ঢেলে দেবো। কারণ কি বলো তো, অমলেটে ভীষণ ঝোল টানে, মানে জল টানে, সেই জন্য একটু ঝোল না দিলে একদম শুকো শুকো হয়ে যাবে, টেস্টি লাগবে না। আর একটু টেস্টি না রান্না হলে খেতে ভালো লাগে না, আমারই খেতে ভালো লাগে না, আর অন্যকে কি বলবে। আমার একদম একটু টেস্টি রান্না না হলে ভালো লাগে না। প্রথম এই কথা বলতে গিয়ে মনে পড়লো, প্রথম যখন আমার হাজব্যান্ডের পোস্টিং হয়েছিল মোগলসরাই, তখন তো আমি কিচ্ছু রান্না পারতাম না, কিচ্ছু না। একদিন আলু পোস্ত করেছি, মিক্সিতে পোস্ত বেটে, সে তো আধা বাটা আধাই জানি না কিভাবে পোস্ত মিক্সিতে বাটতে হয়। হ্যাঁ, যাই হোক, করেছি, তার মধ্যে রসুন দিয়েছি, হিং দিয়েছি, গরম মশলা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, মানে কোনটা দিলে টেস্ট বাড়বে কিভাবে করতে হয় জানি না। মাকে এক এক দিন এক এক রকমভাবে মাঠটা খেয়েছি, তা ভাবলাম সব দিয়ে দিই। ইস, দুপুরে লাঞ্চে খেতে বসে খেতে পাচ্ছি না। আমার কর্তা তো খেয়ে নিল গো চুপচাপ, আমি মুখে দিয়ে ওকে আগে খেতে দিয়ে ও দুপুরে লাঞ্চে বাড়িতে খেতে আসতো। তখন কোয়ার্টারে ছিলাম তো মোগলসরায়, হ্যাঁ, খেতে আসতো, ওকে খেতে দিয়ে এবার আমি সব রেডি করে বসেছি। ওর মোটামুটি খাওয়া অর্ধেক, তখন আমি বসেছি। ও বাবা, মুখে দিয়ে পুরো তিতো। পরে আমি কলা দিয়ে ভাত মেখে লেবু দিয়ে চিনি দিয়ে খেলাম, জানো। এই হচ্ছে আমার রান্নার গল্প, কি বলবো আর। এবার অমলেটগুলো সব ঢেলে দিই, ব্যাস আমার রান্না কমপ্লিট। দেখো, এইভাবে করে খেয়েও ভালো লাগে গো খেতে। এই আর কিছু না, একটু টেস্ট পাল্টানো। সবাই অমলেট খেয়েছো, সবাই অমলেটের ঝোল খেয়েছো, এই আমারটা হয়তো একটু অন্যরকম কিছু লাগবে শুনে, এই আর কি, আর কিছু না। এবার সিম করে ঢেকে দেবো, ঢেকে অফ করে দেবো, ব্যাস হয়ে গেল আমার অমলেটের ঝোল। আজকে এই অমলেটের ঝোল দিয়েই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।